এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 121 থেকে 124 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, আমরা যদি 121 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ষষ্ঠ অধ্যায় মুদ্রা, বাংলাদেশি মুদ্রা। আজকে আমরা শিখব বাংলাদেশি মুদ্রা সম্পর্কে। দেখো, শুরুতেই বলা হয়েছে বাংলাদেশি মুদ্রার নাম টাকা এবং এর সাংকেতিক চিহ্ন। এই দেখো, এখানে কিন্তু আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বলা হয়েছে বাংলাদেশি যে মুদ্রা রয়েছে এই মুদ্রার নাম হলো টাকা এবং এই টাকাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে কিভাবে করে লিখতে হয়, এই দেখো এই চিহ্নের মাধ্যমে কিন্তু টাকাকে বোঝানো হয়। এবারে বলা হয়েছে বাংলাদেশি মুদ্রা দুই রকমের। ক হচ্ছে ধাতব মুদ্রা বা কয়েন এবং খ হলো কাগজের নোট। ধাতব মুদ্রা বা কয়েন বলা হয়েছে কতে। দেখো, আমরা কিন্তু কয়েন সকলেই চিনি, তাই না? আমরা জানি যে এখনও পর্যন্ত কিন্তু 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন এগুলো কিন্তু চালু রয়েছে। এবং খতে যেহেতু বলা হয়েছে আমাদের কাগজের নোট, কাগজের নোট তো আমরা সচরাচর দেখে থাকি, তাই না? কারণ যত টাকা বর্তমানে প্রচলিত রয়েছে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে কি কাগজের নোট। আমরা কিন্তু 5 টাকার নোট দেখি, 10 টাকার নোট দেখি, 50 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, আমরা কিন্তু এরকম অনেক নোট দেখতে পাই, তাই না? এবারে দেখো, একটু নিচে বলা হয়েছে ধাতব মুদ্রা বা কয়েন। আমরা এখানে কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, দেখো এখানে আমাদের বলা হয়েছে ধাতব মুদ্রা বা কয়েনের এক পিঠ। আমরা জানি যে একটি ধাতব মুদ্রা বা কয়েনের দুটি কিন্তু পিঠ থাকে, তাই না? দুটি পিঠ বা দুটি পাশ কিন্তু থাকে। তাহলে আমরা এই পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি ধাতব মুদ্রার বা কয়েনের এক পাশ বা এক পিঠ, এবং এই পাশে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি এই একই মুদ্রার বিপরীত যে পিঠ রয়েছে বা বিপরীত যে পাশ রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে ধাতব মুদ্রা বা কয়েনের বিপরীত পিঠ, অর্থাৎ এটিকে যদি আমরা সামনের পিঠ বলি তাহলে এটি হচ্ছে পিছনের পিঠ, ঠিক আছে? এবং দেখো, এই মাঝখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে যে কোন মুদ্রাটা কত টাকা। যেমন আমাদের প্রথমে বলা হয়েছে 1 টাকা, অর্থাৎ 1 টাকার যে কয়েন আমরা চিনে থাকি বা 1 টাকার যে কয়েন রয়েছে, 1 টাকার কয়েনের এক পাশ কিন্তু এরকম থাকে এবং তার বিপরীত পাশ কিন্তু এই ধরনের থাকে। এবারে দেখো, দ্বিতীয়তে বলা হয়েছে 2 টাকা, অর্থাৎ 2 টাকার যে কয়েন রয়েছে 2 টাকার কয়েন কিন্তু এই যে এরকম হয়ে থাকে। এখানে কিন্তু আমরা একটি ছেলে এবং একটি মেয়ে শিশুর ছবি দেখতে পাচ্ছি, তাই না? এটি হচ্ছে এক পাশ এবং অপর যে পাশ বা বিপরীত যে পাশ এটি কিন্তু এই রকম থাকে, ঠিক আছে? এবারে তার একটু নিচে বলা হয়েছে 5 টাকা। 5 টাকার এক পাশ থাকে এরকম এবং বিপরীত পাশ থাকে এই ধরনের। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে কাগজের মুদ্রা বা নোট। এবার একই রকমভাবে কাগজের যে মুদ্রাগুলো রয়েছে বা নোট রয়েছে এই নোটের এক পাশ এবং তার বিপরীত পাশ কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 200 টাকা। 200 টাকার এক পাশ কিন্তু এই রকমটা দেখতে হয়, তাই না? এবং তার বিপরীত যে পাশ মানে উল্টো যে পাশ রয়েছে উল্টো পাশ কিন্তু দেখতে এইরকম হয়। আমরা কিন্তু সকলেই 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এই ধরনের নোটগুলো কিন্তু সকলেই আমরা দেখেছি, তাই না? দেখো, এরপরে 500 টাকা রয়েছে যেহেতু 2 নম্বরে বা মাঝখানে আমরা দেখতে পাচ্ছি 500 টাকা, অর্থাৎ 500 টাকার এক পাশ দেখতে হয় এই রকম এবং তার বিপরীত পাশ মানে উল্টো যে পাশ রয়েছে উল্টো পাশটি কিন্তু এই ধরনের হয়ে থাকে। একই রকমভাবে 1000 টাকার এক পাশ কিন্তু এই ধরনের হয়ে থাকে এবং তার বিপরীত পাশ কিন্তু এই ধরনের হয়ে থাকে। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা 122 পৃষ্ঠার একদম উপরে আমাদের এখানে দেখানো হচ্ছে টাকার বিনিময়। টাকার বিনিময় অর্থাৎ আমরা কি বুঝি? যেমন দেখো, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 200 টাকার একটি নোট রয়েছে, তাই না? তাহলে এই 200 টাকাকে আমরা অন্যান্য নোটগুলোকে ব্যবহার করে কিভাবে 200 টাকার সমান আমরা বানাতে পারি, এটিকেই বলা হয় টাকার বিনিময়। যেমন দেখো, আমাদের এই পাশে দেয়া রয়েছে কি 100 টাকার দুইটি নোট, এই একটি নোট এবং এই একটি নোট। তাহলে এই 100 টাকা এবং এই 100 টাকা এই দুটি নোট মিলে হয়ে গেল 200 টাকা, তার মানে ওর সমান কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটিকেই বলা হয় বিনিময়। তাহলে দেখো, এই যে আমরা 100 টাকার দুটি নোট ব্যবহার করে 200 টাকা বানিয়েছি, এই 100 টাকা ছাড়া অন্য কোনো নোট ব্যবহার করেও কিন্তু আমরা 200 টাকা বানাতে পারি, তাই না? তাহলে আমরা যে কোনোভাবেই কিন্তু এই 200 টাকাকে বিনিময় করতে পারি। এবারে দেখো, এখানে রয়েছে 500 টাকা। দেখো, এখানে কিন্তু 100 টাকার নোট ব্যবহার করে 500 টাকা এখানে বানানো হয়েছে। দেখো তো 500 টাকা হয়েছে কিনা?
আমরা দেখতে পাচ্ছি এখানে একটি 100 টাকার নোট, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি 100 টাকার নোট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 5টি 100 টাকার নোট মিলে হয়ে গেল 500 টাকা, তাই না? তার মানে এই যে 500 টাকা, এই 500 টাকাকে আমরা আর কীভাবে বানাতে পারি? 100 টাকার 5টি নোট দিয়েও কিন্তু আমরা 500 টাকা বানাতে পারি। এটি এবং এটি দুটি কিন্তু সমান। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা 1000 টাকার একটি নোট দেখতে পাচ্ছি। তাহলে তোমরা কোন কোন নোট ব্যবহার করে 1000 টাকা বানাতে পারো? বন্ধুরা, আমরা কিন্তু অনেক ধরনের নোট ব্যবহার করে 1000 টাকা বানাতে পারি। যেমন এইখানে আমাদের কি দেখানো হচ্ছে? আমাদের দেখানো হচ্ছে এইখানে দেখো একটি 500 টাকার নোট এবং এখানে আরও একটি 500 টাকার নোট, অর্থাৎ দুটি 500 টাকা, 500 এবং 500 মিলে হয়ে যায় 1000 টাকা। তাহলে দুটি 500 টাকার নোট দিয়ে কিন্তু আমরা 1000 টাকা বানাতে পারি। আবার এই 500 টাকা ছাড়া আমরা আর কীভাবে করে 1000 টাকা বানাতে পারি? আমরা যদি 100 টাকার নোট নিই, তাহলে 100 টাকার 10টি নোট দিয়েও কিন্তু আমরা 1000 টাকা বানাতে পারি। এভাবে বিভিন্ন নোট নিয়ে কিন্তু আমরা 1000 টাকা বিনিময় করতে পারি। ঠিক আছে, এটিকেই বলা হয় বিনিময়। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে চলো অন্য রকমে বিনিময় করার চেষ্টা করি। আচ্ছা, এইখানে আমাদের যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, যে এখানে এগুলো ছাড়া আর কিভাবে করে বিনিময় করা যায়, এই বিষয়টি আমরা একটু চেষ্টা করে দেখি, এটি কিন্তু বলা হয়েছে। এবারে এই মেয়ে শিশুটি বলেছে কি? সে বলেছে আমরা একটি 100 টাকার নোট এবং দুইটি 50 টাকার নোটের মাধ্যমে 200 টাকা বিনিময় করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমরা 200 টাকা কীভাবে করে বিনিময় করেছিলাম? এখানে হচ্ছে দুইটি 100 টাকার নোট দিয়ে কিন্তু আমরা 200 টাকা বানিয়েছিলাম। এখন এইভাবে ছাড়া আর কীভাবে করে আমরা 200 টাকা বানাতে পারি? এই মেয়েটি বলেছে আমরা একটি 100 টাকার নোট নিব। তাহলে একটি 100 টাকার নোটে হয়ে গেল 100 টাকা এবং দুইটি 50 টাকার নোট, তাহলে দুইটি 50 টাকা মিলে হয়ে গেল 50 এবং 50 মিলে আরও 100 টাকা। তাহলে এই 100 টাকা এবং এই 50 টাকার দুটি নোট মিলে হয়ে গেল আরও 100 টাকা। তাহলে 100 এবং 100 মিলে কিন্তু হয়ে যায় 200 টাকা। তাহলে এই দুটি 50 টাকার নোটের মাধ্যমে 200 টাকা বিনিময় করতে পারি। মানে আমরা এইভাবে করেও কিন্তু 200 টাকা বানাতে পারি বা 200 টাকা বিনিময় করতে পারি। এভাবে আমরা আরও অনেকভাবেই কিন্তু 200 টাকাকে বিনিময় করতে পারি বা যে কোনো টাকাকে কিন্তু আমরা বিনিময় করতে পারি। দেখো আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা যে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে এছাড়া 200 টাকাকে আমরা বিভিন্ন রকমের বিনিময় করতে পারি। যেমন দুইটি 50 টাকার নোট ও 5টি 20 টাকার নোটের মাধ্যমে 200 টাকা বিনিময় করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্নভাবে 200 টাকা বানাতে পারি। ঠিক আছে, তোমরা 10 টাকা ব্যবহার করে 200 টাকা বানাতে পারো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এই সমস্ত নোটগুলোকে ব্যবহার করে কিন্তু তোমরা বিভিন্ন উপায়ে 200 টাকা বানাতে পারো। তাহলে আমরা কিন্তু এই কথাটাই এখানে বলা হয়েছে যে আমরা বিভিন্নভাবেই কিন্তু 200 টাকা বিনিময় করতে পারি। ঠিক আছে, এরপরে আর একটু নিচে দেখো, এখানে আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে তাহলে তো 500 টাকা ও 1000 টাকাকেও আমরা অনুরূপ ভিন্নভাবে বিনিময় করতে পারি। সে বলেছে যে তাহলে তো আমরা 500 টাকা এবং 1000 টাকাকেও আমরা একই রকমভাবে কি অনেক ভিন্ন নিয়মেও কিন্তু আমরা বিনিময় করতে পারি, তাই না? এখানে আমাদের যে উদাহরণ দেওয়া রয়েছে, এইভাবে ছাড়াও কিন্তু আমরা অন্যান্য নোটগুলোকে ব্যবহার করেও কিন্তু আমরা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা আমরা কিন্তু সবই বিনিময় করতে পারি বা বানাতে পারি। এই কথাই কিন্তু এখানে তারা আলোচনা করেছে, তাই না? এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা, আমরা যদি 123 পৃষ্ঠার উপরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা শুরুতে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে মিরাজ 30 টাকা দামের একটি কলম কিনলো। 1 টাকা, 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট ব্যবহার করে সে কতভাবে দাম পরিশোধ করতে পারবে? দেখো আমাদের বলা হয়েছে মিরাজ হচ্ছে 30 টাকা দামের একটি কলম কিনলো। এখন বলা হয়েছে যে এই যে 30 টাকা সে কলমের দাম পরিশোধ করবে, দোকানদারকে সে যে 30 টাকা দিবে, এখন এই 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট ব্যবহার করে সে কীভাবে করে 30 টাকা বানাতে পারে। আচ্ছা, তাহলে 30 টাকা আমরা কীভাবে করে বানাতে পারি? দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা যে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে নিম্নরূপে নোট ব্যবহার করে দাম পরিশোধ করা যায়। আচ্ছা, তাহলে কীভাবে এই দামটি পরিশোধ করা যায়? 1 টাকার 2টি নোট, তাহলে 1 টাকার যদি 2টি নোট নিই আমরা, তাহলে 1 টাকা এবং 1 টাকা, অর্থাৎ 2টি নোট মিলে হয়ে গেল 2 টাকা, তাই না? আমরা পাচ্ছি 2 টাকা। এবারে 2 টাকার 4টি নোট, তাহলে 2 টাকার 4টি নোটে হয়ে গেল, আমরা জানি 4 দুগুণ 8 টাকা,
তাহলে আমরা এখানে লিখে দিলাম 8 টাকা। আমাদের কিন্তু মোট বানাতে হবে 30 টাকা। এবার বলা হয়েছে 5 টাকার নোট 2টি। তাহলে 5 টাকার নোট 2টি মিলে কত হয়ে গেল? 5 এবং 5 মিলে হয়ে গেল 10 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 10 টাকা। এবং 10 টাকার নোট একটি, তাহলে একটি 10 টাকার নোট মিলে কিন্তু 10 টাকাই হয়ে যায়। আমরা এখানে লিখে দিলাম 10 টাকা। এবার দেখো তো মোট 30 টাকা হয় কিনা। 2 এবং 8 মিলে হয় 10, এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 0, অর্থাৎ 10 এবং 0 মিলে 10ই হয়, এবং 10-এর সাথে এই 0 মিলে 10ই কিন্তু হয়। 10-এর শূন্যকে আমরা লিখে দেবো এখানে, হাতে কিন্তু থাকে আমাদের 1। এবারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 1, নিচে রয়েছে 1, 1 এবং 1 মিলে হয় 2, এবং এই 1 মিলে হয়ে যায় 3। অর্থাৎ আমরা কিন্তু এখানে 30 টাকাই পাচ্ছি, তাই না? তাহলে এই নোটগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা এইভাবে করে 30 টাকা পরিশোধ করতে পারি। এবারে এই নিচে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে অন্যভাবেও দাম পরিশোধ করা যায়। আচ্ছা, সে যে নোটগুলোকে যেভাবে করে ব্যবহার করেছে, এইভাবে ছাড়াও অন্যভাবেও কিন্তু এই 30 টাকাকে পরিশোধ করা যায়। তাহলে দেখো আমরা যদি একটু অন্যভাবে চেষ্টা করি, যেমন আমরা কিন্তু এখানে 1 টাকার নোট ব্যবহার করব, 2 টাকা, 5 টাকা এবং 10 টাকা, এই প্রত্যেকটি নোটকেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি 1 টাকার নোট নিই 5টি, তাহলে আমরা জানি 5টি 1 টাকার নোট মিলে হয়ে যাবে 5 টাকা। আচ্ছা, আমাদের 1 টাকা নেওয়া হয়ে গেল। এবারে 2 টাকার নোট নেব হচ্ছে আমরা নেব আরও 5টি। তাহলে 2 টাকার নোট যদি 5টি নেই, তাহলে 5 দুগুণ হয়ে গেল 10 টাকা, তাই না? তাহলে এখানে আমরা মোট পাচ্ছি হচ্ছে কত? 5 এবং 10 মিলে হয়ে যায় 15। আমাদের কিন্তু আরও 15 বানাতে হবে, কারণ আমাদের মোট বানাতে হবে কত টাকা? 30 টাকা, তাই না? এখন দেখো এখানে বাকি রইল কত? 5 টাকা। 5 টাকার নোট আমরা কতটি নিতে পারি? 5 টাকার নোট নিতে পারি আমরা একটি। তাহলে এই 5 টাকা, 10 টাকা এবং এই 5 টাকা মিলে হয়ে গেল কত টাকা? 5 এবং 10 মিলে হয় 15, 15-র সাথে এই 5 মিলে হয়ে গেল 20। আমাদের কিন্তু আরও 10 টাকা প্রয়োজন, তাই না? তাহলে এখানে আমাদের কিন্তু বলা হয়েছে 10 টাকার নোট। তাহলে আমরা যদি একটি 10 টাকার নোট নেই, অর্থাৎ একটি 10 টাকার নোট মিলে হয়ে গেল 10 টাকা। এখন দেখো আমরা যেহেতু প্রত্যেকটি নোট এখানে ব্যবহার করেছি, এই প্রত্যেকটি নোট মিলে আমাদের 30 টাকা হয় কিনা আমরা যদি দেখি, দেখো 5 এবং 0 মিলে হয় 5। এই 5-এর সাথে যদি এই 5কে যোগ করি, তাহলে 5 এবং 5 মিলে হয়ে যায় 10। 10-এর সাথে এই 0কে মিলে হয়ে যায় 10, তাই না? তাহলে 10-এর 0কে যদি আমরা এখানে লিখে দিই, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 1, নিচেও রয়েছে 1। 1 এবং 1 মিলে হয়ে যায় 2, 2-এর সাথে এই হাতের 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা কিন্তু এখানে 30 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু এইভাবে বিভিন্ন উপায়ে এই 30 টাকাকে আমরা পরিশোধ করতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের ছকের খালি ঘর পূরণ করি। আমরা কিন্তু এখানে একটি ছক দেখতে পাচ্ছি, এবং এই ছকে কিছু কিছু জায়গাতে কিন্তু খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো আমরা এগুলোকে কীভাবে করে পূরণ করব, আমরা যদি শুরুতে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের বলা হয়েছে টাকা, অর্থাৎ আমরা কিন্তু এখানে কিছু টাকা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে 1 টাকা, এটি হচ্ছে 2 টাকা, এটি 5 টাকা এবং এটি 10 টাকা। এখন এই শুরুর লাইনটি যদি আমরা লক্ষ্য করি, এটি কিন্তু আমাদের একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। এটির মতো করে কিন্তু আমরা নিচের খালি ঘরগুলো পূরণ করব। যেমন এখানে বলা হয়েছে একটি অর্থ কি? 1 টাকার নোট একটি। তাহলে 1 টাকার নোট একটি মিলে কয় টাকা হয়ে যাবে? 1 টাকা। আমরা এখানে লিখে দেব 1 টাকা। এবারে 2 টাকার নোট 2টি, অর্থাৎ 2টি 2 টাকার নোট মিলে হয়ে গেল 2 আর 2 4 টাকা, তাই না? আমরা এখানে লিখে দেব 4 টাকা। আচ্ছা, তাহলে এবারে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 টাকার নোট। 5 টাকার নোট কতটি? একটি 5 টাকার নোট। তাহলে এই 1-এর সাথে আমরা কি করব, যেহেতু একটি 5 টাকার নোট, তার মানে একটি 5 টাকা মিলে কিন্তু হয়ে গেল 5 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 টাকা। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 10 টাকা। 10 টাকা রয়েছে কতটি? একটি, অর্থাৎ একটি 10 টাকা মিলে হয়ে যায় 10 টাকা। আমরা এখানে লিখে দেব 10 টাকা। এবারে একই রকমভাবে আমরা যদি এইখানে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 2টি সমান সমান কত টাকা? 2টি অর্থাৎ কি? এই যে 1 টাকা আমরা দেখতে পাচ্ছি 1 টাকার 2টি নোট, তাহলে 1 টাকার 2টি নোট মিলে হয়ে গেল 2 টাকা। আমরা এটিকে আরও সহজভাবে কীভাবে করে করতে পারি, এইখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যার সাথে আমরা এই টাকাটাকে গুণ করব। যেহেতু 1 টাকা, তার মানে 1কে গুণ করব। আবার এই সংখ্যার সাথে এখানে যেহেতু 2 টাকা, তার মানে আমরা 2কে গুণ করব। এখানে যেহেতু 5 টাকা, তার মানে এই সংখ্যাগুলোকে আমরা 5 দ্বারা গুণ করব। এবং এখানে যেহেতু 10 টাকা, তার মানে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা 10 দ্বারা গুণ করব। তাহলে কিন্তু খুব সহজে আমরা উত্তর বের করতে পারবো। যেমন দেখো এখানে যেহেতু রয়েছে 2টি, তার মানে 2কে আমরা কত দ্বারা গুণ করব? 1 দ্বারা গুণ করব। আমরা জানি 2টি 1 টাকার নোট মিলে 2 একে 2, অর্থাৎ 2 টাকা। এবারে দেখো আমরা যদি এক সিরিয়ালে, অর্থাৎ এই সারিগুলোকে একবারে যদি আমরা পূরণ করার চেষ্টা করি,
এখানে রয়েছে কতটি 10টি, অর্থাৎ এই 10টি যেহেতু 10কে আমরা কত দ্বারা গুণ করব, যেহেতু 1 টাকার নোট অর্থাৎ এই সারিতে যত সংখ্যা থাকবে সবগুলোকে কিন্তু আমরা 1 দ্বারা গুণ করব, যেহেতু এখানে 1 টাকার নোট রয়েছে। তাহলে 10-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 10-1 10, তার মানে 10টি 1 টাকার নোট মিলে হয়ে যায় 10 টাকা। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বলা হয়েছে 10, তাই না, অর্থাৎ 10টি 1 টাকার নোট মিলে হয়ে যায় 10 টাকা। এবারে আমরা যদি এই সারিতে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে কি 4টি 2 টাকার নোট, অর্থাৎ 4টি 2 টাকার নোট মিলে কত টাকা হয়ে যায় আমরা কিভাবে করে বের করব, আমরা 4-এর সাথে আবার গুণ করব কাকে, এখানে যেহেতু 2 টাকা রয়েছে তার মানে কিন্তু আমরা 2কে গুণ করব, অর্থাৎ 4 দুগুণ 8 টাকা। এবারে 5-এর সাথে আমরা 2কে গুণ করব, যেহেতু 5টি নোট 5-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 5 দুগুণ 10 টাকা। তাহলে এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু বলা হয়েছে আমাদের এখানে কিন্তু 2টি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 2টি খালি ঘরে কিন্তু আমাদের সঠিক সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। তাহলে এইখানে আমরা যদি একটি সংখ্যা নিজেদের মতো করে বসিয়ে নিই, হ্যাঁ, যেহেতু এখানে কিছু দেওয়া নেই তাহলে আমরা যদি একটি নিজেদের মতো করে বসিয়ে নিই, তাহলে আমরা ধরো যে এখানে দিচ্ছি 6, ঠিক আছে, 6টি, অর্থাৎ 6টি 2 টাকার নোট মিলে হয়ে গেল। আমরা কি করব, 6-এর সাথে 2কে গুণ করব, 6 দুগুণ 12 টাকা। এবারে একই রকমভাবে যদি আমরা পাশের ঘরে চলে যাই, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 টাকার নোট, অর্থাৎ এই সারিতে যতগুলো সংখ্যা আমরা দেখব সবগুলোর সাথে কিন্তু আমরা 5কে গুণ করব। যেমন এই দেখো এখানে রয়েছে 2টি, অর্থাৎ 2-এর সাথে যদি 5কে গুণ করি 5 দুগুণ 10 টাকা, তাই না, আমরা এখানে লিখে দেবো 10 টাকা। এবারে দেখো এখানে কিন্তু 2টি শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম শূন্যস্থানে আমরা কী করব, আমরা নিজেদের মতো করে কিন্তু একটি সংখ্যা লিখতে পারি। আমরা যেমন এখানে দিচ্ছি ধরো 4, অর্থাৎ 4টি নোট, তার মানে 5 টাকার 4টি নোট মিলে হয়ে যাবে। আমরা কি করব, 4-এর সাথে 5কে গুণ করব, 4-5 20 টাকা। এবার বলা হয়েছে 0টি, অর্থাৎ 0টি 5 টাকার নোট, 0-র সাথে 5কে গুণ করলে হয়ে যাবে 5 শূন্য 0 টাকা, তাই না, কারণ আমরা জানি যে 0টি মানে কিছুই না, তাহলে 0টি 5 টাকার নোট মানে কিছুই না কিন্তু, তার মানে 0ই হবে। এবারে দেখো এই ঘরে যদি আমরা চলে যাই, এখানে আমাদের শুরুতেই কিন্তু 2টি খালি ঘর রয়েছে। তাহলে আমরা এই খালি ঘরে যদি নিজেদের মতো করে, আমরা প্রথম খালি ঘরে কিন্তু নিজেদের মতো করে যে কোনো একটি সংখ্যা দিতে পারি। যেমন আমরা যদি এখানে 2 লিখি, অর্থাৎ 2টি 10 টাকা নোট মিলে কত টাকা হয়, আমরা কি করব, 2-এর সাথে এবারে 10কে গুণ করব, যেহেতু এখানে 10 রয়েছে এজন্য আমরা 10কে গুণ করব। আমরা জানি 10 দুগুণ 20, অর্থাৎ 20 টাকা, 2টি 10 টাকা নোট মিলে হয় 20 টাকা। এবার 0টি 10 টাকার নোট মিলে কত হয়, 0 মানে তো কিছুই না, তাহলে 0টি 10 টাকার নোট মিলে কিন্তু 0 টাকাই হবে। এবার বলা হয়েছে একটি 10 টাকার নোট, অর্থাৎ একটি 10 টাকার নোট মিলে হয়ে যাবে 10 টাকা, 10-1 10 টাকা। এইভাবে করে তোমরা কিন্তু নিজেদের মতো করে এখানে সংখ্যা লিখে লিখে তোমরা কিন্তু এই খালি ঘরগুলোকে পূরণ করতে পারো, ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে আমরা কিভাবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট ব্যবহার করে 50 টাকার সাথে বিনিময় করতে পারি। অর্থাৎ 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট এগুলোকে ব্যবহার করে আমাদের বানাতে হবে কত, মোট 50 টাকা কিন্তু বানাতে হবে, যেহেতু বলা হয়েছে 50 টাকার সাথে বিনিময় করার কথা, যার কারণে কিন্তু আমরা 50 টাকা বানাবো মোট এইগুলোকে ব্যবহার করে। তাহলে আমরা 50 টাকা কীভাবে বানাতে পারি, আমরা শুরুতে যদি উল্টো দিক থেকে লক্ষ্য করি, দেখো এই বড় নোটগুলোকে যদি আগে আগে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা ধরে নিচ্ছি যে 20 টাকার নোট যেহেতু রয়েছে সবচেয়ে বড়, তাহলে আমরা যদি একটি 20 টাকার নোট নিই, দেখো 20 টাকা নেব হচ্ছে কতটা, আমরা হচ্ছে 20 টাকার নোট নেব হচ্ছে, আচ্ছা দেখো 20 টাকা নেব হচ্ছে আমরা একটি, ঠিক আছে, একটি 20 টাকা একটি নিলে হবে কত টাকা, 20-1 20 টাকাই হবে, তাই না, একটি নোট মিলে কিন্তু 20 টাকাই হবে। আমাদের মোট কিন্তু বানাতে হবে 50 টাকা, তাই না। এরপরে নোট রয়েছে কত, এরপরে বড় নোট রয়েছে হচ্ছে 10 টাকা, তাহলে 10 টাকার যদি আমরা আরও একটি নোট নিই, দেখো 10 টাকার নোট নেব হচ্ছে কতটি, আরও একটি, তাহলে একটি 10 টাকার নোট মিলে হয়ে যাবে আমরা জানি 10 টাকাই। এবারে দেখো আমাদের কিন্তু 20 এবং 10 মিলে 30 টাকা হয়ে গেল, আমাদের মোট বানাতে হবে কিন্তু এখানে 50 টাকা, তাই না। এবারে দেখো এখানে রয়েছে কত টাকা, 5 টাকা, আমরা 5 টাকার কতটি নোট নিতে পারি, 50 টাকা যেহেতু বানাতে হবে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আরও 20 এখানে বানাতে হবে। এখানে কিন্তু আমরা 20 এবং 10 মিলে কিন্তু 30 বানিয়ে ফেলেছি, 30 টাকা বানিয়ে ফেলেছি, আমাদের আরও কিন্তু 20 টাকা বানাতে হবে। তাহলে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকাকে ব্যবহার করে কিন্তু আমাদের আরও 20 টাকা বানাতে হবে। তাহলে আমরা 20 টাকা কীভাবে করে বানাতে পারি, আমরা ধরো যে এই 5 টাকাকে
দুইবার নিলাম, দুটি 5 টাকা মিলে আমরা 10 টাকা বানালাম। তাহলে আমরা কি করব, 5 টাকা হচ্ছে কতটি, দুইটি। তাহলে দুইটি 5 টাকা মিলে হয়ে যায় 5 দুগুণ 10 টাকা। তাহলে এখানে আমাদের মোট কত টাকা হলো, 20 আর 10 মিলে হয় 30, 30 আর 10 মিলে হয় 40। আমাদের কিন্তু আরও 10 টাকা বানাতে হবে 50 টাকা বানাতে গেলে, তাই না? তাহলে এখন আমাদের নোট রইল কি কি বাকি, 1 টাকার নোট বাকি রয়েছে, 2 টাকার নোট বাকি রয়েছে। তাহলে আমরা যদি এই দুটি নোটকে ব্যবহার করে যদি আমরা এবারে 10 টাকা বানাতে চাই, যেহেতু আমাদের 10 টাকা এখানে বানাতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে 50 টাকা হবে। তাহলে 2 টাকার নোট আমরা কতটি নিতে পারি, আমরা 2 টাকার নোট যদি 4টি নেই, ধরো আমরা নিলাম 4টি, ঠিক আছে, 2 টাকার নোট নিলাম আমরা 4টি। তাহলে 4টি 2 টাকার নোট মিলে হয়ে যাবে 4 দুগুণ 8 টাকা, তাই না? তাহলে আমাদের কিন্তু আর কত বানাতে হবে, আরও কিন্তু 2 টাকা অবশিষ্ট রয়ে গেল, তাই না? এই 2 টাকা যদি আমরা এখানে বানাই, তাহলে কিন্তু আমাদের মোট 50 টাকা হয়ে যাবে। দেখো এই যে 1 টাকার নোট রয়েছে, 1 টাকার নোট আমাদের কতটি ব্যবহার করতে হবে 2 টাকা বানাতে গেলে, আমাদের কিন্তু 2টি নোট ব্যবহার করতে হবে। তাহলে আমরা 1 টাকার নোট নেব হচ্ছে কতটি, 2টি। 1 টাকার 2টি নোট মিলে হয়ে গেল কত টাকা, 2 একে 2 টাকা। এবারে দেখো আমাদের এখানে মোট 50 টাকা হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 20 এবং এখানে রয়েছে 10, তাহলে 20 এবং 10 মিলে হয় 30, 30-এর সাথে আরও 10 মিলে হয় 40, 40-এর সাথে 8 মিলে হয়ে যায় 48, 48 এবং এই 2 মিলে হয়ে যায় 50। তাহলে এই নোটগুলোকে আমরা কিন্তু এইভাবে করে ব্যবহার করে 50 টাকার সাথে বিনিময় করতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা 124 পৃষ্ঠার একদম উপরে আমাদেরকে বলা হয়েছে নিচে জিনিসগুলোর মূল্য দেয়া আছে, ইচ্ছে মতো বিভিন্ন নোট ব্যবহার করে মূল্য পরিশোধ করে খালি ঘর পূরণ করি। দেখো আমরা কিন্তু এখানে একটি ছক দেখতে পাচ্ছি এবং বলা হয়েছে যে এই ছকে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যেমন দেখো এখানে কিন্তু আমরা পেঁপে দেখতে পাচ্ছি, কলা, আপেল, এরকম কিন্তু অনেক জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসগুলোর মূল্য কিন্তু দেয়া রয়েছে। যেমন পেঁপের মূল্য দেওয়া রয়েছে কত টাকা, 188 টাকা। কলার মূল্য দেওয়া রয়েছে 60 টাকা, আপেলের মূল্য দেওয়া রয়েছে 120 টাকা। এরকম এইভাবে করে যে মূল্যগুলো এখানে দেওয়া রয়েছে, এই মূল্যগুলোকে আমাদের পরিশোধ করতে হবে কিভাবে, এই দেখো এইখানে যে টাকাগুলো রয়েছে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এই টাকাগুলোকে ইচ্ছে মতো ব্যবহার করে আমরা এই মূল্যগুলোকে পরিশোধ করব। যেমন একটি কিন্তু আমাদের করে দেখানো হয়েছে, যেমন হচ্ছে কি এখানে পেঁপের দাম রয়েছে কত টাকা, 188 টাকা। তাহলে এই টাকাগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে করে 188 টাকা বানালাম দেখি। 100 টাকা নিলাম হচ্ছে আমরা একটা, তাহলে একটি 100 টাকা মিলে হয়ে গেল 100 টাকা। এবারে 50 টাকা নিলাম হচ্ছে আমরা আরও একটা, তাহলে 100 এবং 50 মিলে হয়ে গেল 150 টাকা। এবারে আরও 20 টাকা মিলে হয়ে গেল কত টাকা, আমরা কিন্তু 20 টাকার একটি নোট নিলাম, তাহলে 20 টাকা মিলে হয়ে গেল 150 আর 20 মিলে 170, আরও 10 মিলে হয়ে গেল 180, এরপরে আরও 5 মিলে হয়ে গেল 185, এবং 85-র সাথে আরও 2 মিলে হয়ে গেল 187, এবং 187-র সাথে আরও 1 টাকা মিলে হয়ে গেল 188। তাহলে এখানে কিন্তু মোট আমরা 188 টাকা পেয়েছি, অর্থাৎ এই পেপের মূল্যটা কিন্তু আমরা পরিশোধ করেছি এই নোটগুলোকে ব্যবহার করে, তাই না? এবারে একই রকমভাবে যদি আমরা দেখতে পাই, দেখো লক্ষ্য করি নিচে রয়েছে কলা, কলার মূল্য রয়েছে 60 টাকা। তাহলে 60 টাকা আমরা কিভাবে করে পরিশোধ করতে পারি, আমরা 50 টাকার নোট নিয়েছি একটা এবং 10 টাকার নোট নিয়েছি একটা, তাহলে 50 টাকা এবং 10 টাকা মিলে হয়ে গেল 60 টাকা। আমরা কিন্তু খুব সহজেই কলার মূল্যটা পরিশোধ করে দিলাম। এবারে একই রকমভাবে আমাদের এবারে যেহেতু নিচে রয়েছে আপেল, আপেলের মূল্য রয়েছে কত টাকা, 120 টাকা। 120 টাকাকে আমরা কীভাবে করে পরিশোধ করতে পারি, আচ্ছা আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা 100 টাকার নোট নিতে পারি একটি, আমরা 100 টাকা নিতে পারি হচ্ছে 100 টাকা, আমরা 100 টাকা নিতে পারি একটি, তাহলে এখানে হয়ে গেল 100, এবং আমাদের মোট মূল্য কত হচ্ছে 120 টাকা, তাই না? তাহলে আমাদের কিন্তু আর 20 টাকা দরকার। আমরা কি 20 টাকার নোট কোথাও দেখতে পাচ্ছি, দেখো এই যে কিন্তু 20 টাকার নোটের ঘর, অর্থাৎ আমরা এই ঘরে একটি যদি 20 টাকার নোট নেই, যদি 20 টাকার নোট নেই, তাহলে 100 টাকা এবং 20 টাকা মিলে হয়ে গেল 120 টাকা। এই 120 টাকা দিয়ে কিন্তু আমরা এই আপেলের মূল্যটাকে পরিশোধ করে ফেললাম, তাই না? খুবই সহজ কিন্তু এবং খুবই মজা। এরপরে দেখো যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি তরমুজ, এই তরমুজের মূল্য কত টাকা, 550 টাকা। এখন 550 টাকা আমরা কীভাবে দেব, আচ্ছা আমরা যদি 100 টাকার একটি নোট নেই, হ্যাঁ আমরা 100 টাকা নিলাম একটি, দেখো 100 টাকা। আচ্ছা আমরা বন্ধুরা আমরা যদি 100 টাকার একটি নোট নেই, তাহলে কিন্তু আমাদের
এই 550 টাকা বানানোটা একটু কঠিন হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা কী করতে পারি, আমরা 100 টাকার নোট নিতে পারি কতটা, আমরা ধরো যে 100 টাকার নোট নিতে পারি হচ্ছে 4টা। ঠিক আছে, আমরা যদি 4টি নেই 100 টাকার নোট, তাহলে 100 টাকার 4টি নোট মিলে হয়ে যাবে 400 টাকা, তাই না? আমরা কিন্তু 100 টাকার একটি নোট নিলাম না, আমরা 4টি নোট নিলাম, 4টি নোট মিলে হয়ে গেল 400 টাকা। এখন আমরা আরও একটি কাজ করতে পারি, আমরা যদি 5টি নোট নিই তাহলে কিন্তু এখানে যেহেতু 550 টাকার কথা বলা হয়েছে, আর মাত্র 50 টাকা আমাদের বাকি থাকবে, তাহলে আমরা 5টি নোট নিলে আমাদের জন্য আরও সুবিধা হবে। তাহলে আমরা যদি এখানে 5টি নোট নিই, 100 টাকার 5টি নোট মিলে হয়ে যাবে 500 টাকা, তাই না? এখানে আমরা লিখব 500 টাকা, এবং এখানে আমাদের মোট পরিশোধ করতে হবে 550 টাকা। যদি এখানে 500 টাকা আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কত টাকা অবশিষ্ট রইল, আর কিন্তু 50 টাকা অবশিষ্ট রইল। তাহলে 50 টাকার ঘর কোথায়, এই যে কিন্তু 50 টাকার ঘর। আমরা এখানে একটি 50 টাকা যদি নিয়ে নিই তাহলে 500 এবং 50 টাকা মিলে হয়ে গেল 550 টাকা। আমাদের কিন্তু আপেলের দাম, সরি, এই যে তরমুজ রয়েছে, তরমুজের দাম বা মূল্য কিন্তু পরিশোধ করা হয়ে গেল। এবারে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি কাঁঠাল রয়েছে। এখানে কাঁঠালের মূল্য রয়েছে কত টাকা, 250 টাকা। তাহলে 250 টাকা যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি 200 টাকার একটি নোট নিই, তাহলে দেখো 200 টাকার যদি একটি নোট নেই, 200 টাকা নিলাম আমরা একটি নোট, তাহলে 200 টাকার একটি নোট নিলাম এবং অবশিষ্ট রইল কত টাকা, 250 টাকা। যেহেতু বলা হয়েছে 200 টাকা তো আমরা এখানে তৈরি করেছি, আর কিন্তু আমাদের 50 টাকা দরকার। তাহলে আমরা কি করতে পারি, 50 টাকার একটি নোট এখানে নিতে পারি, তাই না? তাহলে 200 টাকা এবং 50 টাকা মিলে হয়ে গেল 250 টাকা। তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এই ছকগুলোকে পূরণ করতে পারি। আমি যে সমস্ত নোটগুলো এখানে নিয়েছি, তোমরা কিন্তু এইগুলো ছাড়া অন্যান্য নোট ব্যবহার করেও এই মূল্যগুলোকে পরিশোধ করতে পারো, খুবই সহজ কিন্তু। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে ইভা 40 টাকায় 1 হালি ডিম এবং 65 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনলো, সে কত টাকা খরচ করলো? দেখো আমাদের বলা হয়েছে ইভা সে কী করলো, 1 হালি ডিম কিনলো 40 টাকায় এবং 1 প্যাকেট বিস্কুট কিনলো 65 টাকায়। তাহলে এই যে সে ডিম কিনলো এবং বিস্কুট কিনলো, এই ডিম এবং বিস্কুট কিনে সে কত টাকা খরচ করলো, এটি আমরা কিভাবে করে বের করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা যদি এই 40 টাকা এবং এই 65 টাকা, অর্থাৎ যে টাকাগুলো সে খরচ করেছিল, এই 40 এবং এই 65 টাকাকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব যে সে মোট কত টাকা খরচ করলো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 1 হালি ডিম কিনলো 40 টাকায় এবং তার নিচে লিখবো হচ্ছে 1 প্যাকেট বিস্কুট কিনলো 65 টাকায়, তাই না? তাহলে দেখো এটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 2 নাম্বার দিয়ে লিখব 1 হালি ডিম কিনলো, 1 হালি ডিম কিনলো, আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে 1 হালি ডিম কিনলো 40 টাকা, তাই না? আমরা লিখে দিলাম 40 টাকা এবং নিচে আমরা লিখব সে আর কি কিনেছে, 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা দিয়ে, আমাদের যেহেতু বলা হয়েছে 65 টাকা, আমরা কিন্তু এই 40-এর নিচে লিখে দেব 65 টাকা। এবারে দেখো সে বিস্কুটের জন্য খরচ করলো 65 টাকা এবং ডিমের জন্য খরচ করলো 40 টাকা। এখন এই দুটি খরচকে, অর্থাৎ এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব যে সে মোট কত টাকা খরচ করেছে, তাই না? দেখো এবার যদি আমরা যোগ করি, 0 এবং 5 মিলে হয়ে যায় 5, 4 এবং 6 মিলে হয়ে যায় 10। তাহলে এখানে আমরা মোট কত টাকা পাচ্ছি, 105 টাকা। শেষে যেহেতু টাকা রয়েছে আমরা শেষে কিন্তু টাকাকে লিখে দেব। আমরা এখানে কি পেলাম, এই যে 105 টাকা পেলাম, এটির দ্বারা কি বুঝতে পারি, এটি দ্বারা আমরা বুঝতে পারি সে মোট খরচ করেছে কিন্তু 105 টাকা। তাহলে এই কথাটি কিন্তু এখানে আমরা লিখে দেব। সুতরাং মোট খরচ করে কত টাকা, 105 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু খুবই সহজে এই উত্তরটি বের করে ফেললাম, তাই না বন্ধুরা? আমরা উত্তর দিয়ে লিখে দেবো 105 টাকা। তাহলে কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো বন্ধুরা এখানে 3 নম্বরে বলা হয়েছে একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে 105 টাকা। একত্রে অর্থ কি, একত্রে মানে কিন্তু একসাথে, অর্থাৎ বলা হয়েছে যে একটি খাতা এবং একটি কলম, এই একটি খাতা এবং একটি কলমের দাম একসাথে হচ্ছে 105 টাকা। একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম
কত। দেখো আমাদের বলা হয়েছে যে এই যে একটি খাতা এবং একটি কলম এই দুটি মিলে একসাথে কিন্তু 105 টাকা দাম, তাই না? এখন বলা হয়েছে একটি কলমের দাম যদি 15 টাকা হয় তাহলে একটি খাতার দাম কত টাকা। আচ্ছা, এই যে 105 টাকা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটি খাতা এবং একটি কলম এই দুটির মূল্য একসাথে 105 টাকা। তাহলে এই যে একটি কলম সে কিনেছিল, এই একটি কলমের মূল্য যদি 15 টাকা হয় তাহলে আমরা কি করতে পারি, খাতার মূল্য কিভাবে করে বের করতে পারি, এই 15 টাকাকে অর্থাৎ এই কলমের মূল্যটাকে যদি আমরা বাদ দিয়ে দিই 105 টাকা থেকে, যদি এই 15 টাকাকে অর্থাৎ একটি কলমের মূল্যকে আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু একটি খাতার মূল্য এখানে থেকে যাবে, তাই না বন্ধুরা? যেহেতু এখানে দুটির মূল্য একসাথে রয়েছে, এই দুটির মূল্য থেকে যদি একটির মূল্যকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই কি আরেকটির মূল্য এখানে থেকে যাবে। তার মানে 105 থেকে যদি আমরা এই 15কে বাদ দিয়ে দিই, যেহেতু কলমের দাম 15 টাকা, এই 15কে যখন আমরা বাদ দিয়ে দেবো তখনই কিন্তু আমরা পেয়ে যাব যে খাতার মূল্য কত টাকা। তাহলে আমরা শুরুতে কি লিখব, আমরা 3 নাম্বার দিয়ে লিখব একটি খাতা ও একটি কলমের মূল্য, কলমের মূল্য হচ্ছে কত টাকা, একটি কলমের মূল্য আমাদের বলা হয়েছে 105 টাকা, তাই না? আমরা এখানে লিখে দেবো 105 টাকা। আমরা লিখলাম একটি খাতা ও একটি কলমের মূল্য 105 টাকা। এই দুটি কিন্তু একত্রে বা একসাথে কিন্তু 105 টাকা। এবং আমাদের কি বলা হয়েছে, একটি কলমের মূল্য, তাই না? আমাদের যেহেতু একটি কলমের মূল্য দেওয়া রয়েছে এই জন্য আমরা লিখে দেবো যেহেতু, আমরা এখানে লিখে দেবো যেহেতু একটি কলমের মূল্য, এই দেখো এখানে কিন্তু কলমের মূল্য দেওয়া রয়েছে এই জন্য আমি নিচে ডট ডট দিলাম। হ্যাঁ, এই ডটের অর্থ হচ্ছে উপরে যা আছে নিচেও তাই। যেহেতু একটি কলমের মূল্য কত টাকা বলা হয়েছে, 15 টাকা, তাহলে আমরা এখানে লিখে দেব 15 টাকা। এবারে আমরা কি করব, এই 105 টাকা থেকে অর্থাৎ এই একটি খাতা এবং একটি কলমের যে মূল্য 105 টাকা, এটি থেকে আমরা এই একটি কলমের মূল্যকে যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু একটি খাতার যে মূল্য সেটি কিন্তু এখানে থেকে যাবে, তাই না? তাহলে দেখো যদি আমরা বিয়োগ করি, আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দেবো। আমরা জানি 5 থেকে 5 চলে গেলে থাকে কিন্তু 0, অর্থাৎ 5 থেকে 5 চলে গেলে কিন্তু কিছুই থাকে না, তার মানে 0 থাকে। আমরা এখানে লিখে দিলাম 0। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 0, কিন্তু এই 0 থেকে কি আমরা নিচের 1কে বিয়োগ করতে পারবো না, কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে কিন্তু বড় হতে হয়, কিন্তু এই 0 তো ছোট, 1-এর চেয়ে 0 ছোট। এখন এই 0কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি, আমরা এই 10-এ এই যে 1 রয়েছে এই 1কে আমরা 0-এর কাছে নিয়ে এসে বা এই দুটিকে একসাথে কিন্তু আমরা এবারে ধরবো, অর্থাৎ এই দুটিকে একসাথে যদি আমরা ধরি তাহলে 1 এবং 0 মিলে কত হয়ে যায়, 10 হয়ে যায় কিন্তু, তাই না? এখন এই পুরো 10 থেকে কিন্তু আমরা 1কে বিয়োগ করব। আমরা জানি যে 10 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 9, আমরা এখানে কিন্তু 9 পাচ্ছি। তাহলে মোট আমরা পাচ্ছি কত টাকা, মোট পাচ্ছি কিন্তু 90 টাকা। তাহলে এই যে 90 টাকা পাচ্ছি এটি হচ্ছে কিসের দাম, এটি হলো একটি খাতার দাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি লিখবো, সুতরাং একটি খাতার দাম কত টাকা, 90 টাকা। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 90 টাকা। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনলো, তার কাছে এখন কত টাকা রইল। আচ্ছা, আবারও যদি এটিকে একটু আমরা বোঝার চেষ্টা করি, দেখো যে কোনো কথার অঙ্ক যদি আমরা বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি তাহলে কিন্তু এটি খুবই সহজ। আগে কিন্তু আমাদের যে কোনো অঙ্ককে সুন্দরভাবে বুঝতে হবে, প্রশ্নটাকে সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে? আমাদের বলা হয়েছে কি মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে আরও 50 টাকা দিলেন। আচ্ছা, তার যেহেতু আগে 100 টাকা ছিল এবং তার বাবা যখন তাকে আরও 50 টাকা দিল তখন কি তার টাকা বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। আর যখন বাড়ে তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা যোগ করি, তাই না? আর যখন কমে তখন কিন্তু আমরা বিয়োগ করি। আচ্ছা, যেহেতু তার বাবা তাকে 50 টাকা দিয়েছিল তার মানে কিন্তু তার টাকা বাড়লো।
এখন আমরা কি করব, এই জন্য এই 100 টাকার সাথে কিন্তু এই 50 টাকাকে আমরা যোগ করে দেব। যখন আমরা 100 এবং 50 টাকাকে যোগ করব তখন আমরা যে সংখ্যাটি পাবো আমরা কিন্তু বুঝে নেব যে তার কাছে তখন সেই কয় টাকা হয়েছিল, তাই না? তাহলে শুরুতে কিন্তু আমরা এই দুটিকে যোগ করব। তারপরে কি বলা হয়েছে এখানে দেখো, এরপর আমাদের বলা হয়েছে মেহরুন দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনলো। আচ্ছা, যখন সে এই 120 টাকা খরচ করে একটি জ্যামিতি বক্স কিনলো তখন কি তার টাকা বাড়লো না কমলো? এই 120 টাকা কিন্তু সে দোকানদারকে দিয়ে দিল, তাই না? তখন কিন্তু এই 120 টাকা তার কমে গেল। আর যখন কমে যায় তখন কি করতে হয়? আমরা জানি কমে গেলে তখন করতে হয় বিয়োগ, তাই না? যখন আমরা এই 120 টাকাকে বিয়োগ করে দেব তখন কিন্তু আমরা পেয়ে যাবো যে তার কাছে আর কত টাকা রইল। তাহলে আমরা কিন্তু শুরুতে এইখানে 100 টাকাকে এবং এই 50 টাকাকে যোগ করব। তাহলে আমরা পাবো যে তার বাবা 50 টাকা দেওয়ার পরে তার কাছে কত টাকা হলো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে লিখব মেহেরুলের কাছে ছিল, মেহেরুলের কাছে ছিল হচ্ছে কত টাকা? মেহেরুলের কাছে ছিল 100 টাকা, তাই না? আমরা লিখলাম মেহেরুলের কাছে ছিল 100 টাকা এবং তার বাবা তাকে কত টাকা দিল? আমরা লিখব তার বাবা দিল কত টাকা? 50 টাকা। আমরা কিন্তু এই 50কে 100-র নিচে লিখব, ঠিক আছে? আমরা জানি সবসময় সংখ্যার নিচে কিন্তু সংখ্যাকে লিখতে হয়। আচ্ছা, তার বাবা দিল 50 টাকা এবং তার বাবা যখন তাকে 50 টাকা দিল তখন কিন্তু তার এই 50 টাকা আরও বেড়ে গেল, তাই না? এখন আমরা এবারে কিন্তু কি করব, এই 100 টাকা এবং এই 50 টাকা এই দুটিকে যোগ করে দেব। যোগ করলে আমরা পেয়ে যাব যে এই 50 টাকা তার বাবা দেওয়ার পরে তার কাছে এখন মোট কত টাকা হলো। আচ্ছা, যদি আমরা যোগ করি, দেখো 0 এবং 0কে যোগ করলে হয়ে যায় 0, এই 0 এবং 5কে যোগ করলে হয়ে যায় 5, আমরা লিখে দিলাম 5। এখানে দেখো উপরে রয়েছে 1 এবং নিচে কিন্তু কিছুই নেই, তার মানে আমরা এখানে কিন্তু একটি 0 ধরে নিতে পারি। অর্থাৎ 1 এবং এই 0কে যোগ করলে হয়ে যায় 1, অর্থাৎ আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 150 টাকা। এই 150 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারি? এখন কিন্তু তার বাবা 50 টাকা দেওয়ার পরে তার কাছে মোট এখন হলো 150 টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং তার কাছে হলো কত টাকা? 150 টাকা। এখন এই 150 টাকা কিন্তু তার কাছে মোট হলো। এবারে এই 150 টাকা নিয়ে সে কী করলো? বাজারে গেল, তাই না? বাজারে গিয়ে কিন্তু একটি জ্যামিতি বক্স কিনলো। তাহলে আমরা এবারে এই 150 টাকা থেকে কিন্তু জ্যামিতি বক্সের জন্য যে 120 টাকা সে খরচ করেছিল সেই 120 টাকাকে কিন্তু আমরা বিয়োগ করে দেব, কারণ 120 টাকা তো তার কাছ থেকে কমে গিয়েছিল, তাই না? সে এটি দোকানদারকে দিয়ে দিয়েছিল। এজন্য 150 টাকা থেকে কিন্তু 120কে আমরা বিয়োগ করে দেব। যখন আমরা বিয়োগ করব তখন আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। আচ্ছা, এখন আমরা লিখব হচ্ছে তার কাছে, আমরা লিখব তার মোট টাকা হলো বা তার মোট হলো কত টাকা? আমরা লিখতে পারি তার মোট টাকা হলো, আচ্ছা এই টাকাটাকে কিন্তু আমরা একবার শেষেও লিখতে পারি, তার মোট টাকা হলো 150 টাকা। আচ্ছা, এইখানে আমরা এই টাকাটিকে না লিখলেও সমস্যা নেই, আমরা লিখতে পারি তার মোট হলো 150 টাকা। এবং আমরা নিচে কি লিখব? সে জ্যামিতি বক্স কিনলো। আমরা লিখব সে জ্যামিতি কিনলো। সে জ্যামিতি কিনলো কত টাকার? সে জ্যামিতি কিনলো হচ্ছে 120 টাকা। আমরা 120কে কিন্তু 150-এর নিচে লিখব, তাই না? আমরা জানি সংখ্যার নিচে কিন্তু সবসময় সংখ্যাকে লিখতে হয়। আচ্ছা, এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না, হ্যাঁ? আমরা সবসময় সংখ্যার নিচে সংখ্যাকে লিখব, ঠিক আছে বন্ধুরা? এবারে যদি আমরা এই 150 টাকা থেকে 120কে আমরা বিয়োগ করে দিই, কেন বিয়োগ করব? কারণ এই 120 টাকা তো তার খরচ হয়ে গেল, যেহেতু সে জ্যামিতি বক্স কিনেছিল। এই 120 টাকা সে দোকানদারকে দিয়ে দিল, এই জন্য তার কাছ থেকে কিন্তু 120 টাকা কমে গেল। আর যখন কমে যায় তখন আমরা বিয়োগ করি, এই জন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম। এবার যদি বিয়োগ করে দেখো, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 5 থেকে যদি 2 চলে যায় তাহলে আমরা জানি 5 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। 1 থেকে 1 চলে গেলে কিন্তু কিছুই থাকে না, অর্থাৎ 0। এবং আমরা জানি যে প্রথম 0 কখনোই লিখতে হয় না, তাই না? যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, এজন্য এটিকে লিখতে হয় না। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত টাকা?
30 টাকা। এই 30 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি, তার কাছে কিন্তু এখন অবশিষ্ট রইল 30 টাকা। অর্থাৎ আমরা এখানে লিখে দেব সুতরাং তার কাছে রইল কত টাকা, 30 টাকা। এই 30 টাকাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল যে তার কাছে কত টাকা রইল। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব 30 টাকা। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।